দল বিএনপিকে ডুবানোর জন্য সবচেয়ে বড় ভূমিকা যিনি পালন করতেছেন সেটা হচ্ছে বিএনপির রুহুল কবির রিজভী। তিনি জামায়াত ইসলামকে মুনাফিক বলে বক্তব্য দিয়েছেন। জামায়াত ইসলাম ব্যাংক লুট করে, জামায়াত ইসলাম তারা মানুষের রক কাটে। বিএনপির আসল রূপ জনগণের সামনে আসায় মির্জা ফখরুল বিএনপির সেই গোমর ঢাকার জন্য নতুন চেষ্টা করছে। সেই চেষ্টাটা আমি আবার ফাঁস করে দিচ্ছি। হুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি, এরা কারা? এদেরকে জনগণ জানে না? কারা পায়ের রক কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে। রুহুল কবির রিজভীর উপর উত্তপ্ত জনগণ এবং বিএনপির জনগণই তার উপর ক্ষিপ্ত হয়েছে এবং তাকে গণধোলাই দিচ্ছে। তার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে মুহূর্তেই কিন্তু রণক্ষেত্র। আজকে বাংলাদেশের এই দুঃসময় সকলকে এক হয়ে কাজ করতে হবে এবং আর ওই খালি প্রতিবাদ না, এখন প্রতিরোধ করতে হবে যেন এই বাংলাদেশকে মানুষের ভাগ্য নিয়ে চিনিয়ে খেলতে না পারে। আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই, ইসলামপন্থী সেই রাজনৈতিক দল, যে আপনাদের ৭১-এর ভূমিকা কি ছিল? আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? এটা তাদের অভ্যাস, কারণ এই দলটি যা বলে তা করে না, আর যা করে তা বলে না। এদের চরিত্র হচ্ছে এদের কথার সাথে বিপরীতমুখী। আবার একটা দেশকে, জাতিকে স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি বানিয়ে এখানে আবার একটি ভাগ বিভক্তি করে রেখেছে এবং স্বাধীনতার চেতনার কথা বলে জাতিকে এনেস্থেশিয়া দিয়ে বেহুশ করে রাখার চেষ্টা করেছে। তোমরা এই চেতনা নিয়ে ঘুমাও আর আমরা তোমাদের শোষণ করব। উপলব্ধি করছেন তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কথাবার্তা পরিষ্কার, বাংলার মাটিতে রাজনীতি নিষিদ্ধ। একই সাথে সাথে বাংলাদেশের মাটিতে আমরা ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যকে চিরতরে কবর দিয়েছি, আর ভারতীয় আগ্রাসন মেনে নেওয়া হবে না। এবং সেই বিরক্তির ভিতরে যা কিছু আসছে, যা কিছু আশ্বস্ত উনি করছেন, তার মধ্যে হলো সংসদ নির্বাচন যেমন হবে তেমন প্রেসিডেন্টও নির্বাচন হবে। একই দিনে একই সাথে আমরা 3টা ভোট দিব। বিএনপি নেতা রুহুল কবির রিজভী জামাত দলকে নিয়ে অনেক কথা বলেছে এবং এই কথাগুলো বলাতে বিএনপি দলের উপর অনেক প্রভাব পড়ে। এই নিয়ে জামাতের আমিরও কিন্তু বসে নাই, সেও অনেক কথা বলে, তার বক্তব্যের পাল্টা জবাব। এই সব কিছু আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু এই সব কথা বলাতে এবং এই সব ঘটনা হওয়াতে তাদের দুই দলের ওপর কি প্রভাব পড়ে এইটাই কিন্তু দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। এই সব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলোই আপনাদের সামনে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে, বিএনপি দলকে নিয়ে, অন্যদিকে জামাত দলকে নিয়েও। সর্বশেষ রুহুল কবির রিজভীর কি হয় এবং এই নিয়ে আমাদের দেশের বর্তমান সরকার ডক্টর ইউনূস কি বলেন আমাদের দেশ সম্পর্কে এবং এই সব বিষয় সম্পর্কে সবকিছুই কিন্তু দেখতে পারবেন। আসুন দর্শক, আমরা মূল অংশবিশেষগুলো এইখানে দেখে আসি। শিবিরকে যারা সমাজতান্ত্রিক কমিউনিস্টরা বারবার আমাদের এখান থেকে মুছে দিতে চেয়েছে, তাদের কাছে বলতে চাই, এই দীর্ঘ ফ্যাসিবাদের কালো যুগে মিথ্যাচার, অপপ্রচার, রক কাটার অপবাদ, চাঁদাবাজির অপবাদ, সন্ত্রাসের অপবাদ দিয়ে তোমরা শিবিরকে থামিয়ে দিতে চেয়েছো। তোমরা হত্যা, সন্ত্রাস, খুন, গুম, রিমান্ড, ক্রসফায়ার, আয়নাগরের চেষ্টা করে রক্তাক্ত পথ মারিয়ে তোমাদের উপেক্ষা করে শিবির আজকে সরের দুধ দানে প্রমাণ করেছে তোমাদের কোন বাধা শিবিরকে আটকে রাখতে পারে নাই। আমরা বিস্মিত হই যখন শিবিরকে রক কাটা বলে বদনাম করা হয়, অপবাদ দেওয়া হয়। আমার পরিষ্কার মনে আছে, ইতিহাস সাক্ষী, বাংলাদেশে জামাত ইসলামীর ৫ম জাতীয় সংসদে আমাদের পার্লামেন্টারি পার্টির লিডার সাবেক মন্ত্রী মাওলানা মতিউর নিজামী শিবিরের বিরুদ্ধে অপবাদের ব্যাপারে সংসদে দাঁড়িয়ে তিনি চ্যালেঞ্জ দিয়েছিলেন, শিবিরকে রক কাটার নামে যে বদনাম করা হয়, উনি পার্লামেন্টে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিয়েছিলেন শিবির রক কেটেছে। একটা প্রমাণ যদি কেউ দেখাতে পারে, অনেক হত্যাকাণ্ডের পোস্টমর্টেম রিপোর্ট আছে, এখন আজও পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেনি। উনি বলেছিলেন যদি কেউ প্রমাণ দিতে পারে যে শিবির রক কেটেছে, যে কোনো পোস্টমর্টেম রিপোর্ট, কোন সংঘর্ষ কখন হয়েছে, আপনারা নিয়ে আসুন। প্রমাণ দিতে পারবেন না, প্রমাণ দিতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব। অনেক বছর হয়েছে, ৫ম পার্লামেন্ট ৯৩-৯৪ সাল, আজও পর্যন্ত এই মিথ্যাচারের বিরুদ্ধে নিজামী যে চ্যালেঞ্জ দিয়েছিল সেই চ্যালেঞ্জকে গ্রহণ করতে পারেনি। মিথ্যা অপপ্রচার করে
ইসলামী ছাত্র শিবিরের এই অপ্রতিরক্ষ মৃত্যু ভয়হীন চেতনার এই অভিযাত্রাকে কেউ রুখে দিতে পারবে না। যারা শিবিরকে, জামাতকে চাঁদাবাজ, ব্যাংক লুট আর রক্ষাটার অপবাদ দেন, তাদের কাছে বলবো, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা আপনারা একটু দেখুন। এই অপবাদের সাথে জামাত শিবিরের কোনো সম্পর্ক নেই। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা তাই আজকে বলতে চাই, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের লক্ষ কোটি তরুণ ছাত্র সমাজকে চরিত্র, নৈতিকতা, জ্ঞানের শিক্ষায় আলোকিত করে নির্যাতিত, নিপীড়িত, অনাহারী, বুভুক্ষ, অন্নহীন, নিরন্ন মানুষের মুক্তির জন্য সংগ্রাম করছে। দুনিয়াবি কোন স্বার্থ, জাগতিক বিত্ত, বৈভব, সম্পদের মোহ শিবিরের মধ্যে নাই। আজকে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে সকল কোটি কোটি মানুষ যখন জাতীয় ঐক্যের স্বপ্ন দেখছে, রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে কিছু ব্যক্তিরা, বিদেশি কোন চক্র, বাইরের রাষ্ট্রবিরোধী আধিপত্যবাদী চক্রান্তের শিকার হয়ে যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য এবং বিভেদের বীজ ছড়াতে চান, তাদের কাছে আমরা আজকে এই সম্মেলন থেকে আহ্বান জানাই, এই পথ অকল্যাণের পথ, ক্ষতির পথ, ভাঙনের পথ, বিভেদের পথ। জাতীয় ঐক্যের এই আহ্বানে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের এই অভিযাত্রাকে যদি কোন চক্রান্ত থামিয়ে দিতে পারে, অন্তর্বর্তীকালীন এই সরকারকে যদি কেউ ব্যর্থ করে দিতে পারে, মনে রাখবেন জাতির জন্য একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে। আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই, সকল অপপ্রচার, মিথ্যাচারের বেড়াজাল ছিন্ন করে আসুন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ, নতুন রাষ্ট্র বিনির্মাণের চেষ্টায় আমরা এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করি। প্রায় 2000 ছাত্র জনতার রক্ত, 30-40 হাজার আহত ছাত্র জনতার যে আকুতি, তাদের চোখের পানি, তাদের রক্ত এখনো শুকায়নি। আমরা যদি জুলাইয়ের গণ অভ্যুত্থানের এই চেতনাকে ধারণ করে রাষ্ট্র গঠনে এবার ব্যর্থ হয়ে যাই, এ জাতির মুক্তির আকাঙ্ক্ষা মৃত্যু ঘটবে। ইসলামী ছাত্র শিবির সেই বিপ্লবী কাফেলার নাম। জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানে ঐতিহাসিক সংগ্রামের এক গর্বিত অংশীদার হচ্ছে ইসলামী ছাত্র শিবির। আমরা তাই মনে করি, ইসলামী ছাত্র শিবির সেই ঐতিহাসিক এই সম্মেলন থেকে আগামী দিনে অভিষ্ট লক্ষ্যে তারা এগিয়ে যাবে। কোন অপপ্রচার, কোন বাধা, কোন মিথ্যাচার, কোন ষড়যন্ত্রকে শিবির প্রশ্রয় দেবে না। সম্মেলনের ডেলিগেটদের কাছে আমার একটি আবেদন থাকবে, ইসলামী ছাত্র শিবিরে এসে আমরা যেদিন প্রথম এখানে দাওয়াত পেয়েছি, বই পড়ছি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে জীবন গড়ার শিক্ষা পেয়েছি, চরিত্র, নৈতিকতা, জ্ঞানের যে আদর্শ আমরা শিবির থেকে পেয়েছি, সমাজের মানুষের হৃদয় মন দিয়ে আমরা এই সমাজকে তখন আলোকিত করতে পেরেছি। অন্তর্বর্তী সরকারের পেছনের মূল শক্তিটি কে? কে পেছন থেকে সবকিছু কলকাঠি নাড়ছে? এবং অনেকেরই ধারণা যে জামাতে ইসলামী বর্তমান সরকারের মূল নিয়ামক শক্তি, শিবির সবকিছুর সঙ্গে জড়িয়ে পড়েছে। মানুষের এই যে ধারণা, সেই ধারণাটির স্পষ্ট একটি বার্তা দেওয়ার চেষ্টা করছেন, বা যেভাবেই হোক বেরিয়ে পড়েছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের মুখ থেকে। ডাক্তার শফিকুর রহমান সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে কদিন আগেও বেশ পজিটিভ ধারণা ছিল। তিনি বিজ্ঞান মানুষকে চিন্তাভাবনা করে থাকেন, সেগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। জামাত ক্ষমতায় গেলে একটি আধুনিক মডারেট ইসলামিক কান্ট্রি হিসেবে গড়ে তোলা হবে, নারীর স্বাধীনতা দিবে এবং আরো অনেক কিছু। এমনকি 71 সম্পর্কেও তিনি মাঝে প্রসঙ্গ করে বলেছেন, যদি জামাতে ইসলামী 71 ভুল করে থাকে তাহলে জামাতের ক্ষমা চাইতে কোনো বাধা থাকবে না, যদি দিয়ে বলেছেন। যাই হোক, এগুলো তার পাণ্ডিত্য, দূরদর্শিতা, মানুষকে হিপনোটাইজ করা এক ধরনের ক্ষমতা নিঃসন্দেহে তার মধ্যে আছে, কিন্তু সেগুলো আস্তে আস্তে খোলাসা হয়ে পড়ছে। যেমন শুক্রবার নাটোরে জামাতের কর্মী সম্মেলনে তিনি কি বক্তব্য দিলেন, হয়তো অনেকেরই চোখ এড়িয়ে গেছে, কান এড়িয়ে গেছে। তিনি কি বলছেন, একটা প্যারা বলি। ফ্যাসিবাদ ক্ষমতায় থাকা অবস্থায় অবৈধভাবে তিনটি নির্বাচনের তাণ্ডব চালিয়েছে, কথা সত্য। যারা নির্বাচনে বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন, এটা একটু বিতর্কিত কথা। কারণ আওয়ামী লীগ নিঃসন্দেহে নির্বাচনে বিশ্বাস করেনি, উদার গণতান্ত্রিক নির্বাচনে।
তাদেরকে আবার কি জন্য নির্বাচনে আনতে হবে, যাই হোক এটাও বাদ দিলাম। তিনি বলছেন বর্তমান সরকার অতি জরুরি সংস্কারগুলো করে দ্রুত নির্বাচন দিয়ে চলে যাবে। জনগণ যাকে ভালোবাসবে, যাদের উপর বিশ্বাস আস্থা রাখবে, তাদেরকে এই নির্বাচনের জন্য জয়ী করবে। যাই হোক, মাঝের কথাটি আরেকটু খেয়াল করে শোনা দরকার। বর্তমান সরকার অতি জরুরি সংস্কারগুলো করে দ্রুত নির্বাচন দিয়ে চলে যাবে। মানে মনে হচ্ছে ডক্টর শফিকুর রহমান আর তিনি জামাতের আমির নন, তিনি সরকারের প্রধান। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্টিয়ারিং তার হাতেই। ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন গত কয়েকদিন আগে বলেছিলেন, মন্তব্য করেছিলেন যে সংস্কার চাইলে আমরা করব, না চাইলে আমরা নির্বাচন দিয়ে চলে যাব। ডক্টর শফিকুর রহমানের এই বক্তব্যটি তার জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে যেভাবেই হোক মুখ থেকে বেরিয়ে পড়েছে যে বর্তমান সরকার অতি জরুরি সংস্কারগুলো করে দ্রুত নির্বাচন দিয়ে চলে যাবে। বাস্তবতা হচ্ছে এটি, সবকিছু জামাতের কথাতেই নিয়ন্ত্রিত হচ্ছে এবং তারা এই মুহূর্তে দ্রুত নির্বাচনের দাবি করছে। আমি বরাবরই গত কয়েকটি কন্টেন্ট আমি বলেছি যে এগুলো তাদের স্রেফ আইওয়াশ, তারা দ্রুত নির্বাচন চায় না। যেহেতু দ্রুত নির্বাচনের একটি দাবি সর্বমহল থেকে উঠেছে, সাধারণ মানুষও বর্তমান সরকারের যে সাংঘাতিক একটা সব ক্ষেত্রেই বিশৃঙ্খল অবস্থার মধ্যে পড়ে গেছে বা তারা নিয়ন্ত্রণ করতে পারছে না, সেই জায়গা থেকে মানুষ চায় দ্রুত নির্বাচন। যেহেতু মানুষের পালস বোঝার চেষ্টা করে, কিছু করুক আর না করুক অন্তত বোঝার চেষ্টা করে জামাতে ইসলামী, সেহেতু তারাও বলছে দ্রুত নির্বাচনের প্রয়োজন। এখন কথা হচ্ছে যে অনেকেই যদি বলেন যে তাহলে জামাত যদি সবকিছু নিয়ন্ত্রণ করে থাকে সরকার, তাহলে সমন্বয়করা কি করছে? আমি নিজেই বলি সমন্বয়করাও রাষ্ট্র পরিচালনার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়েছে। তাদের অঙ্গুলি নির্দেশে, তাদের পরামর্শক্রমে সরকারের অনেক কিছু নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ সমন্বয়ক এবং জামাতে ইসলামী দুয়ে মিলে মিশে একাকার সরকারকে সঙ্গে নিয়ে। এবং ছাত্র সমন্বয়কদের যে অধিকাংশই জামাতে ইসলামীর সঙ্গে জড়িত ছিল, জামাতের যে অঙ্গ সংগঠন ছাত্র শিবিরের সাথে জড়িত ছিল, এই কথা তো আর মিথ্যা নয়, এগুলো তো প্রকাশ্যে আসছে ধীরে ধীরে। ছাত্র সমন্বয়কদের অন্যতম সার্জিস আলম গত কয়েকদিন আগে তিনি নিজেও মন্তব্য করলেন ছাত্র শিবিরের সম্মেলনে যে শিবিরের নেতারা বা শিবির অনেক কিছু তাদেরকে সহযোগিতা করেছে, মাঠের আন্দোলন থেকে শুরু করে প্ল্যানিং, শেখ হাসিনাকে নামানোর জন্য যে পূর্ব পরিকল্পনা, সবকিছুতে তারা ছিল, তাতেও কোনো আপত্তি নেই। সমন্বয়কদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। ছাত্র শিবির যদি কেউ করে আন্দোলনে অংশ নিয়ে থাকে তাতেও কোনো আপত্তি নেই। কিন্তু সমস্যা তো সেইখানেই, 14.5 বছর বা 15.5 বছর 16 বছর আমরা যা দেখেছি আওয়ামী লীগের দুঃশাসনের সবকিছু গত 5 মাসের মধ্যে ঘুরে ফিরে চলে আসছে। আপত্তি তো সেখানেই। এবং মানুষের ভয়ঙ্কর ভাবনার জায়গাটি এই মুহূর্তে এরকম যে আইএসআই গভীর এক খেলায় মেতে উঠেছে। সঙ্গে আমি অবশ্যই যুক্তরাষ্ট্রের কথা বলবো, আর ভারত তো রয়েছে। আবার একই সঙ্গে সব পক্ষের কথা না বললে অনেকে বলতে পারেন যে ভারতের লেসপন্সিবিলিটি আমরা করছি, ভালো একটা শব্দ পাওয়া গেছে, ভারতের দালালি করছি। ভারতের ষড়যন্ত্র রয়েছে, এটি তো অস্বীকার করা কিছু নেই। বিষয়টি হচ্ছে যে জামাতে ইসলামী আমির গত 2-3 দিন আগে আরেকটি মন্তব্য করলেন, যেটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। বাংলাদেশে দেশপ্রেমিক বাহিনী দুটি, একটি সেনাবাহিনী আর একটা হচ্ছে জামাত। এখন বিষয় হচ্ছে যে এই কথা আমাদের শুনতে হচ্ছে, জামাত দেশপ্রেমিক বাহিনীর একটি, সেনাবাহিনীকে নিয়ে বিতর্কে যাব না। সেনাবাহিনী সুশৃঙ্খল বাহিনী, কোনো কোনো কাজে অবশ্য তাদের বিতর্ক রয়েছে, তারা যথেষ্ট পরিমাণ বিতর্কিত কর্মকাণ্ড জড়িয়ে রয়েছে, তারা বিভিন্ন সময় ক্ষমতায় এসেছে, এগুলো অনেক আলোচনা বিষয়, এগুলো নিয়ে আর নতুন করে কিছু বলতে চায় না, চর্বিত চর্বণ করতে চায় না। বিষয়টা হচ্ছে জামাতে ইসলামী কেন সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে এই মন্তব্য করলো সেটা নিয়ে নানান ধরনের বিশ্লেষণ হচ্ছে। এবং 71-এ যে ইতিহাস, সেই ইতিহাস তো মুছে ফেলার চেষ্টা করছে। সেই ইতিহাস মুছে ফেলার জায়গা থেকে জামাত যদি এখন নিজেকে দেশপ্রেমিক বলে দাবি করে থাকে, আমি তো অযৌক্তিক কিছু দেখি না, অন্তত রিসেট বাটনের ক্ষেত্রে। এবং কোনো এক সময় হয়তো আমরা শুনতে পাবো জামাতের নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, কোনো এক সময় আমরা শুনতে পাবো জামাতই স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিল। এগুলো অবাক হওয়ার কিছু থাকবে না। এখন তো সব ওলট পালট করে দেওয়া হচ্ছে, রাজনীতির ব্যাকরণ, রাজনীতির অ আ ক খ সব পাল্টে দেওয়া হচ্ছে। নতুন যে কিংস পার্টির গঠন হতে যাচ্ছে সেটিকে কেন্দ্র করে আমরা দেখছি যে
পাঠ্যপুস্তকেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে, ইতিহাসের নতুন মহানায়ক আবিষ্কারের চেষ্টা করা হচ্ছে, উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মহানায়ক হিসেবে আমাদের সামনে উপস্থাপনের সেই সব জায়গা থেকে এইটুকু এখন এই মুহূর্তে নির্দ্বিধায় বলা যায়, জামাত পিছন থেকে সব ধরনের কলকাঠি নাড়ছে এবং আমাদের ইতিহাস, ঐতিহ্য, চেতনার সব জায়গাটিতে যে প্রচণ্ডভাবে আঘাত আসছে, সবকিছুর সঙ্গে মেলালে আমরা খুব স্বাভাবিকভাবেই সমীকরণের শেষটাতে পৌঁছাতে পারি, সমীকরণ মেলাতে পারি। এটি নিয়ে আতঙ্কের কিছু আছে, অবশ্য আতঙ্কের কিছু আছে, কিন্তু অবাক হওয়ার কিছু নেই। আমি অবাক হই না। মূলত একটি কথা আগে প্রায় উচ্চারণ করতাম আপনাদের সামনে, যে কাজটি শেখ হাসিনা করে গেছেন, এর জন্য শেখ হাসিনা দায়ী। গণতন্ত্র হত্যা করেছেন, পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি করেছেন এবং রাষ্ট্রবিজ্ঞানের কথা এটি যে কোথাও কোন রাষ্ট্রে যদি রাজনৈতিক শূন্যতা তৈরি হয়, সেক্ষেত্রে মাথা চারা দিয়ে ওঠে ইসলামপন্থী সেই রাজনৈতিক দল। যে আপনাদের ৭১-এর ভূমিকা কি ছিল? আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই, শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক। এই ধরনের বিভ্রান্তি আপনারা তৈরি করলে মানুষ হাসবে, মানুষ হাসি ছাড়া আর কিছু দেখবে না। একটি রাজনৈতিক দল আমি দেখলাম, এটা আমাকে বিস্ময় লেগেছে, যে দেশপ্রেমিক তারা আর সেনাবাহিনী দেশপ্রেমিক নিঃসন্দেহে, কারণ তাদের পূর্বসূরীরা এই বাংলাদেশ নির্মাণে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, তারাই স্বাধীনতার ঘোষণা দিয়েছে। মেজর জিয়াউর রহমান অন্যতম একজন সেই সেক্টর কমান্ডার যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আরো মেজররা যারা ছিলেন সেক্টর কমান্ডার সেই সময়, পরে তারা অনেকে জেনারেল হয়েছে, আপনার অনেকেই এর মধ্যে রয়েছে। পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি জনগণ যখন অত্যাচারিত হয়েছে, সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। এমনকি ২৪-এর যে গণ অভ্যুত্থান, সেখানেও একটি উজ্জ্বল ভূমিকা রেখেছে। আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই, ইসলামপন্থী সেই রাজনৈতিক দল, যে আপনাদের ৭১-এর ভূমিকা কি ছিল? আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই, শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক। এই ধরনের বিভ্রান্তি আপনারা তৈরি করলে মানুষ হাসবে, মানুষ হাসি ছাড়া আর কিছু দেখবে না। এই ছাত্র জনতার আন্দোলন এবং ১৫.৫ বছর গণতান্ত্রিক শক্তির আন্দোলন, এই গণতান্ত্রিক শক্তির আন্দোলনের পটভূমিতেই জুলাই এবং আগস্টে ছাত্র জনতারা নেমে এসেছে। শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন আমরা খবরের কাগজে দেখতে পাচ্ছি যে জুলাই আগস্টের হত্যার বিচার ১ বছরের মধ্যে সম্পন্ন হবে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস সাহেবের সরকার, ডক্টর ইউনূসের প্রতি আমাদের প্রত্যেকেরই শ্রদ্ধা আছে, কিন্তু এই সরকার তো সর্বজনীন সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষের সরকার। শুধু জুলাই আগস্টে যারা মারা গিয়েছেন বা অত্যাচারিত হয়েছে, শুধু তাদের সেই সব হত্যাকাণ্ড, সেই সব অপরাধের বিচার হবে? ইলিয়াস আলীর বিচার হবে না? চৌধুরী আলমের বিচার হবে না? 15.5 বছর যারা ক্রস ফায়ারের শিকার হয়েছে তাদের বিচার করবেন না? যারা এই ক্রস ফায়ার দিয়েছে, যারা শীতলক্ষা নদীতে আপনার 7টি লাশ ভাসিয়ে দিয়েছে, সেই সমস্ত দুর্বৃত্ত র্যাবের অফিসারদের বিচার হবে না? 15.5 বছর তো গণতান্ত্রিক সংগ্রামে এই নিবেদিত প্রাণ মানুষ যারা পৃথিবীতে বেঁচে থাকলে আরো বড় হতো, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ব্যক্তি হতো, তারা আজ পৃথিবী থেকে নেই। এই যে অপরাধ করেছে শেখ হাসিনা, এই যে কসাইয়ের ভূমিকা পালন করেছে শেখ হাসিনা, সেই সমস্ত অপরাধীদের বিচার হবে না? আমরা জুলাই আগস্টে যে সমস্ত শিশু বাচ্চা থেকে শুরু করে শ্রমিক জনতা আত্মদান করেছে, তাদের সেই মহিমান্বিত আত্মদানকে শ্রদ্ধা জানায়। তাদের যেমন বিচার হতে হবে, ঠিক তেমনি 15.5 বছর গণতন্ত্রকে উদ্ধারের জন্য যারা অকাতরে জীবন দিয়েছে, যারা নিরুদ্দেশ হয়ে গিয়েছে, তাদের কেন বিচার হবে? বিএনপির আসল রূপ জনগণের সামনে আসায় মির্জা ফখরুল বিএনপির সেই গোমর ঢাকার জন্য নতুন চেষ্টা করছে। সেই চেষ্টাটা আমি আবার ফাঁস করে দিচ্ছি। দর্শক, আপনারাও জনগণকে জানিয়ে দিন মির্জা ফখরুলের ধান্দাবাজি। দেখেন একটা মজার কথা, আওয়ামী লীগের লুটপাট নিচে পড়ে যাচ্ছে,
দেখেন, যেই সময়ে মির্জা ফখরুল বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে, আওয়ামী লীগকে রক্ষা করতে চায়, আওয়ামী লীগের বিচার চায় না। আপনি শুনেছেন যে আওয়ামী লীগের বিচার চাই, এ কথা বলছেন, তারা নির্বাচনের কথা বলছে। আওয়ামী লীগের ৭২ সংবিধান রক্ষা করছে বিএনপি, আওয়ামী লীগের চুপ্পুকে রক্ষা করছে যেখানে, এবং আওয়ামী লীগের মধ্যে বিএনপির লোকজন ঢুকছে, টাকা খেয়ে আওয়ামী লীগের লোকজনকে এলাকায় আশ্রয় দিচ্ছে, সবকিছু ওপেন সিক্রেট হয়ে যাচ্ছে। আওয়ামী লীগ বিএনপি কার্যত তলে তলে মিলে গেছে। সেখানে মির্জা ফখরুল বলছেন আওয়ামী লীগের লুটপাট নিচে পড়ে যাচ্ছে, মানে আওয়ামী লীগের লুটপাট নিয়ে কথা হওয়া উচিত, এই কথা বলছেন। কেন বলছেন জানেন? যে মির্জা ফখরুল দেখছেন যে আওয়ামী লীগের লুটপাট নিয়ে কথা হয় না, এখন বিএনপির লুটপাট নিয়ে কথা হয়। বিএনপির চাঁদাবাজি নিয়ে সবাই সোচ্চার, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। আওয়ামী লীগের লুটপাটকারীরা তেমন ধরা পড়ে না, এখন ধরা পড়ে বিএনপির চাঁদাবাজ। আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি করতে গিয়ে বা চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার হয়। আজিমপুর কবরস্থানে কবরবাসীকেও শান্তিতে থাকতে দিবি না মনে হয়। মসজিদে আজান দিতে দেয় না, জিয়াউর রহমানের নাম প্রতিদিন উচ্চারণ করলে নাকি বেহেশত নিশ্চিত। চাঁদাবাজি থেকে শুরু করে ভণ্ডামি সব শুরু হয়েছে। জনগণ এখন কথা বলে এগুলো নিয়ে। এই জন্য মির্জা ফখরুল বলছেন যে ভাই, মানে বিএনপির এগুলো নিয়ে খোঁচাখুচি করে বিএনপির গোমর ফাঁস করে দিচ্ছেন, আওয়ামী লীগেরটা নিয়ে একটু বলেন। মানে আওয়ামী লীগের লুটপাট বা এগুলো নিয়ে কথা বললে বিএনপির লুটপাটটা একটু ধামাচাপা পড়ে যায়, এই জন্য মির্জা ফখরুল এই কথা বলছেন। কিন্তু আমরা বলতে চাই আওয়ামী লীগের লুটপাটের বিচার হবে, সরকার ধরবে। কিন্তু আমরা কথা বলতে চাই এখন রানিং যেটা, এটা কারণ জনগণকে বাঁচাতে হবে রানিংটা নিয়ে, আর যেটা আগে হয়ে গিয়েছে সেটা বিচার হতে হবে। কিন্তু এখন তো আমরা পাচ্ছি না, চাঁদা দিতে হচ্ছে, চাঁদা নিচ্ছে ওরা। আওয়ামী লীগের লুটপাট নিচে পড়ে যাচ্ছে, বিএনপির লুটপাট উপরে উঠছে, এই তো। হ্যাঁ, উপরে উঠবে, আপনি থামাতে পারবেন না। আপনি আওয়ামী লীগকে প্রশ্রয় দিবেন, আওয়ামী লীগকে রক্ষা করবেন, আওয়ামী লীগের সংবিধান, আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে বাঁচাবেন, আর আওয়ামী লীগের লুটপাট যেন এমন ভাবে আলোচনা হয় বিএনপির লুটপাট যাতে ধামাচাপা পড়ে, আপনি সেই সুযোগ পাবেন না। আশা করি ব্যাখ্যা বুঝতে পেরেছেন। আওয়ামী লীগের লুটপাট নিয়ে কথা বলা উচিত, বিএনপির এই বক্তব্যের রহস্য বুঝতে পেরেছেন যে বিএনপিটা যেন ধামাচাপা পড়ে। আমরা ধামাচাপা দিতে দিব না ভাই। বিএনপির পত্রিকা তারাই এখন এগুলো উঠছে যে কিভাবে বিচারপতির কাছে, একজন বিচারপতির কাছে 50 লক্ষ টাকা চাঁদা চায় যুবদল নেতা, একেবারে থানা পর্যায়ে পোস্টেড নেতা। আপনি চিন্তা করেছেন কোথায় নেমেছে? বিচারপতি, পুলিশ, কেউ, সচিব, কেউ ছাড় পায় না বিএনপি থেকে, চাঁদা দিতে হয়, চাঁদা চায়। বিএনপি যে পরিমাণ চাঁদাবাজি করে, 1 লক্ষ চাঁদাবাজির মধ্যে একটা গ্রেপ্তার হয়, কারণ 1 লক্ষ লোকের কাছ থেকে চাঁদা নিয়ে তার মধ্যে একজন পরে ওই বিচারপতি টাইপের, বা এমন কেউ যে যার সাথে চালাকি করলে তোমাকে জেল কাটতে হবে, তুমি বিএনপির পদধারী হওয়ার যা হও, ওই একটা ধরা পড়ে, ওই একটা গণমাধ্যমে দেখি, বাকি 1 লক্ষ কিন্তু ধামাচাপা পড়ে। বুঝতে পারছেন? আমাদের 1 লক্ষ চাঁদাবাজি 1 লক্ষের বিরুদ্ধে কথা বলতে হবে। আজিমপুর কবরস্থানে চাঁদা নিতে গিয়ে বিএনপি নেতা জেলে গিয়েছে, কারণ ওইখানে এমন কেউ জড়িত যারা সরকারের উচ্চ পর্যায়ের লোক, যে ওই পর্যায়ের সাথে ফাজলামি করলে মির্জা ফখরুল চাঁদাবাজি করতে গেলে সেও ধরা পড়বে। বিষয়টা এরকম। দর্শক, আওয়ামী লীগের লুটপাটের কথা বলে আবার অন্যদিকে আওয়ামী লীগকে বাঁচানোর চেষ্টা করে আপনি বিএনপির চাঁদাবাজি, বিএনপির লুটপাটকে ধামাচাপা দিতে পারবেন না। মির্জা ফখরুলের এই দুর্বিসন্ধি অপচেষ্টা কোনো কাজে আসবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন, চুরি, লুটপাট নিচে পড়ে যাচ্ছে, এতে এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে আওয়ামী লীগ। আচ্ছা, আপনারা সুবিধা পেলে, আওয়ামী লীগকে তো আপনি নিষিদ্ধই করতে চান না, তারা সুবিধা তো পাবেই। আপনি আওয়ামী লীগের ৭২ সংবিধান রক্ষা করতে যাচ্ছেন, আওয়ামী লীগের চুপ্পুকে রক্ষা করছেন, আওয়ামী লীগকে ভোটে চাইছেন, তাহলে তারা সুবিধা পাবে না মানে এটা কেমন কথা? আপনি সুবিধা কেন দিবেন না? তাহলে আপনি তো দিবেন, আপনি তো দিচ্ছেন। সংবাদ সম্মেলনের মধ্যে কথা বলেন, লিখিত বক্তব্যে উপস্থাপন করেন বিএনপির ইকবাল হাসান টুকু কথা বলেছেন, অনেক উল্টাপাল্টা বিদ্যুৎ খাত নিয়ে কথা বলছেন টুকু। লজ্জা শরম থাকলে আর বিদ্যুৎ খাত নিয়ে টুকু কথা বলতেন না, যেই টুকুর কারণে তারেক রহমান মার খেয়েছে, যে টুকুর কারণে তারেক রহমানকে খাম্বা তারেক বলছে জনগণ। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার দুর্নীতির মাধ্যমে বিদ্যুৎ খাতকে অনিয়মের রাজ্যে পরিণত করেছিল, কিন্তু রাজনৈতিক তর্ক বিতর্কে সেই দুর্বৃত্তায়ন ধামাচাপা পড়ে যাচ্ছে। ক্ষমতায় গেলে তাদের দুর্নীতির জন্য ব্যবস্থা নেওয়া হবে। তাহলে তাদেরকে নিষিদ্ধ চান না কেন? ক্ষমতায় গেলে আওয়ামী লীগের কিচ্ছু করবে না বিএনপি, বরং
আওয়ামী লীগকে প্রধান বিরোধী দল বা 30-40টা আসন দিয়ে তাদেরকে রাজনীতি এস্টাবলিশ করতে বিএনপি রাজি। বিচার করবে তো দূরের কথা, অতএব বিচার করবে এ কথা কেউ বিশ্বাস করবেন না। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন আওয়ামী লীগ দেশটাকে ফোকলা করে দিয়েছে, এগুলো তুলে না ধরলে মানুষ এগুলো ভুলে যাবে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। আওয়ামী লীগ সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে বিদ্যুৎ খাতে। এখন এই আওয়ামী লীগের দুর্নীতি এগুলো কেন বিএনপি সামনে আনার চেষ্টা করছে? ওই যে এখন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিস্টরা সবাই বিএনপির চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট নিয়ে কথা বলছে। কোন বিচারপতির কাছ থেকে 50 লাখ টাকা নিল, কোন কবরস্থান থেকে বিএনপির কোন নেতা কত টাকা চাঁদা নিল, এগুলো নিয়ে কথা হচ্ছে। আওয়ামী লীগের নিয়ে হচ্ছে না। এখানে বলছেন এগুলো নিয়ে কথা বলতে হবে। দেখেন, বিএনপি অনেকটা মূর্খদের দলে পরিণত হয়েছে। এদের প্রোপাগান্ডা ছিল অত্যন্ত দুর্বল, যে প্রোপাগান্ডা চালিয়ে কয়েক ঘন্টার মধ্যে ধরা পড়ে যায়। এর চাইতে মূর্খতা কিছু হয় না। এই যে বরগুনায় জামাত শিবিরের নামে চাপিয়ে দিয়ে কয়েক ঘন্টার মধ্যে ধরা পড়ে গেছে। জামাত শিবিরের লোক শিক্ষার্থীদের সাথে আসে চালাকি করতে। আজকে দায়িত্ব দেওয়া হয়েছে, কমিশন গঠন করা হয়েছে সংবিধান সংশোধনের জন্য। তিনি জানিয়েছেন আমার দেশ পত্রিকার সাথে সাক্ষাৎকারের মাধ্যমে যে সংবিধান পরিবর্তনের সবকিছু প্রায় রেডি। 7ই জানুয়ারি ওনাদের লাস্ট ডেট ছিল, কিন্তু সরকার 15ই জানুয়ারি পর্যন্ত সময় বৃদ্ধি করেছেন। 1 সপ্তাহ সময় বেশি পাওয়াতে আরো ভালো হয়েছে বলে উনি বলেছেন। এখন সংবিধান পরিবর্তন হলে কি পরিবর্তন হবে? এই জন্য সবচাইতে বেশি খারাপ যে হবে সেটা হবে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির রাজনীতির জন্য। নতুন সংবিধান সংশোধনের ভিতরে পারিবারিক সিস্টেমের রাজনীতিটা টোটালি বিলুপ্তি করা হচ্ছে, এবং সেই বিলুপ্তির ভিতরে যা কিছু আসছে, যা কিছু আশ্বস্ত উনি করছেন, তার মধ্যে হলো সংসদ নির্বাচন যেমন হবে তেমন প্রেসিডেন্টও নির্বাচন হবে। একই দিনে একই সাথে আমরা 3টা ভোট দিব। একটা ভোট প্রেসিডেন্টকে দেব, একটা ভোট উচ্চ কক্ষ বিশিষ্ট সংসদকে দেব, আরেকটা ভোট নিম্ন কক্ষ বিশিষ্ট সংসদকে দেব। এটা যদি আমেরিকার সিনেট এবং সংসদ এবং প্রেসিডেন্ট, এই যে 3টা স্তর আছে, ওই 3টা স্তরে বাংলাদেশ পরিচালিত হবে। এরপরে যেটা হবে, প্রধানমন্ত্রী যিনি হবেন আর প্রেসিডেন্ট যিনি হবেন, তারা দুইজনের পাওয়ার প্রায় সেম থাকবে, সমান সমান থাকবে। আরো একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পারিবারিক রাজনৈতিক দলগুলোর জন্য দুঃসংবাদ হলো, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি কোনো দলের প্রধান থাকতে পারবেন না। আমরা যেরকম আওয়ামী লীগ থেকে দেখেছি যে শেখ হাসিনা একটানা 45 বছর আওয়ামী লীগের সভাপতি, আবার বাংলাদেশেরও 21 বছরের প্রধানমন্ত্রী। আবার বিএনপির বেলা আমরা দেখেছি বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, তিনি বিএনপির চেয়ারপারসন। জাতীয় পার্টির বেলা দেখছি এরশাদ সাহেব জাতীয় পার্টির চেয়ারম্যান, আবার ইনি প্রেসিডেন্ট। এবার জিএম কাদেরেরও সেই স্বপ্ন বা সেইভাবেই পরিচালিত হচ্ছে জাতীয় পার্টি। কিন্তু বর্তমান নতুন সংবিধানে যেটা আসছে সেটা হলো, আপনি পার্টির প্রধান, আপনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। হতে পারবেন, কিন্তু আপনার পার্টির প্রধান অন্য কাউকে বানিয়ে হতে হবে। পার্টির প্রধান আপনি থাকতে পারবেন না। অপরদিকে প্রেসিডেন্টও যদি জনগণের ভোটে নির্বাচিত হয়, তাহলে প্রেসিডেন্টের যতটুকু পাওয়ার, প্রধানমন্ত্রীরও এতটুকুই পাওয়ার, প্রায় সিমিলার পাওয়ার দুইজনের থাকবে। একজন একা ইচ্ছা করে দেশে তার স্বার্থে কিছু করতে পারবে না। এখন আবার দিয়েছে আরেকটা শর্ত, সেটা হলো প্রেসিডেন্ট প্রার্থী কোনো দলের ব্যক্তি হবেন না। প্রেসিডেন্ট প্রার্থী হবেন নিরপেক্ষ বাংলাদেশ, যেরকম ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, যেভাবে আমরা সেনাবাহিনীর কোনো রিটায়ার্ড অফিসার অথবা কোনো বিচারপতি অথবা কোনো সচিব, ডাক্তার, প্রফেশনাল, আইনজীবী, তাদের মধ্য থেকে প্রেসিডেন্ট প্রার্থী হবেন, আর দল থেকে প্রধানমন্ত্রী হতে পারবেন। প্রিয় দর্শক,
এই যে নতুনত্বটা আনতেছে সংবিধানের ভিতরে, এখানে মেজরিটি তারা সমর্থন পেয়ে গিয়েছেন। মেজরিটি সমর্থন পাওয়ার কারণে এটাই ফাইনালের দিকে, প্রায় চূড়ান্ত ফাইনালের কাছাকাছি আছে। আমরা 15ই জানুয়ারি পর্যন্ত আমরা আশা করছি যে ওপেনলি তাদের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সবকিছু ডিক্লেয়ার করবে, অনলাইনে ছেড়ে দেবে, সবকিছু আমরা পেতে যাব। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় তারা আনছেন, সেটা হলো স্পিকারও যেই দলের সরকার এই দলের থাকবেন না, এবং ডেপুটি স্পিকার যিনি হবেন বা দুইজন যদি ডেপুটি স্পিকার হয়, বর্তমান সময়ে স্পিকার সময় দিলে তারা সময় পান, কিন্তু নতুন সিস্টেমে ডেপুটি স্পিকারেরও তেমনই মূল্যায়ন থাকবে যেমনটা স্পিকারের মূল্যায়ন আছে। হয়তোবা স্পিকারের জন্য 60%, ডেপুটি স্পিকারের জন্য 40% টাইম, সংসদ পরিচালনা, বিভিন্ন সিদ্ধান্ত, বিভিন্ন কিছু ডেপুটি স্পিকার ছাড়া চলবে না। তাও আবার বিরোধী দল থেকে স্পিকার, ডেপুটি স্পিকার রাখার বিষয়ে আলোচনা চলছে। ফাইনালি হয়তোবা একজন সরকারি দল আরেকজন বিরোধী দলের হতে পারেন। প্রিয় দর্শক, এরকম অনেক কিছু পরিবর্তন সংবিধানের ভিতরে চলে আসছে। কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে বুদ্ধি করে ছাত্রদেরকে 31শে ডিসেম্বর থামিয়ে দিলেন, থামিয়ে দেওয়ার কারণটা কিন্তু আজকের সংবিধান কমিটির যিনি প্রধান আলী রিয়াজ স্যারের বক্তব্য থেকে কিন্তু পরিষ্কার হলাম যে 15 তারিখে দেশের অনেক কিছুরই পরিবর্তন একই সাথে হয়ে যাবে। সংবিধানের সিদ্ধান্তটা যখন ছাত্র সমাজ দেশবাসীর কাছে উপস্থাপন করা হবে, তারপরে আর 72-এর সংবিধান থাকবে বলে আমি মনে করি না। কারণ নতুনত্ব যখন গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, সবার মন্তব্যগুলা এখানে প্রকাশ করতেছে। বিশেষ করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী যে একটা বক্তব্য দিয়েছে এবং তাদের বক্তব্য দাওয়া পাল্টা দেওয়া এইসব দেখিয়েছি এবং সবার আলোচনা এবং সমালোচনা দেখিয়েছি। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।